দুজন উপদেষ্টা ছিল বিপ্লবের উপদেষ্টা মণ্ডলীতে, একজন হলেন নাহিদ ইসলাম আর একজন হলেন আসিফ মাহমুদ সজীব। কি হতো যদি ওনারা নিজেদের অফিসে না বসে সেই হল ঘরে বসে অফিস চালাতো এবং বলতো যে এই দেওয়ালগুলি আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের বিরুদ্ধে সবচেয়ে বড় অন্তরায়, আমি এই ঘরের মধ্যে আবদ্ধ থাকব না এবং আমি চাই আমার মন্ত্রণালয়ের যত সচিব এবং উপসচিব যাই আছে তারা সবাই আমার সামনে অফিস করবে। তাহলে কিন্তু বুঝতাম যে হ্যাঁ, সে বিপ্লব করতে দেয়াল ভাঙতে পারে নাই, সচিবালয় বদলাতে পারে নাই, কিন্তু তার আচরণবিধি, তার কর্মপদ্ধতি বদলিয়ে ফেলেছে। কিন্তু কি বাধা ছিল তাদের, কে তাদেরকে বাধা দিয়েছিল? সুতরাং বিপ্লব যদি সফল করতে হয়, এটা কিন্তু নিজের বুকের মধ্যে থেকে, নিজের মাথা থেকে আগে প্রথমে ঠিক করতে হবে যে আমি বিপ্লবকে সফল করতে চাই। তার প্রথম কথা হচ্ছে বিপ্লব বিরোধী যা ছিল সেগুলিকে লিস্ট করা এবং সেগুলিকে একটা একটা করে ভেঙে ফেলা। তাহলেই কিন্তু আমি সেই বিপ্লবটা সংগঠিত করতে পারি। আমার সামনে এখানে দুইজন খুব ফ্রন্ট লাইনের বিপ্লবী যোদ্ধা আছেন। একজন হলেন মিস্টার হাদি, আরেকজন হচ্ছেন গণ অধিকার পরিষদের সম্ভবত, আপনার নাম কি রাশেদ আহমেদ, তাই না? রাশেদ খান। আমি এই দুজনকে কিন্তু অনবরত ফলো করি, তাদের কথাবার্তা ফলো করি। হ্যাঁ, উনিও আছেন। তো যাই হোক, আমি সবাইকে, আমি স্পেসিফিক্যালি দুজনকে বলছি এই জন্য বিকজ তাদেরকে আমরা খুব ঘন ঘন দেখি এবং তাদের বক্তব্য ঘন। আমি চেয়েছিলাম যে তারা যাদেরকে নিয়ে তারা এই বিপ্লবটা ঘটালেন তাদেরকে কেন তারা জিজ্ঞেস করতে পারলেন না সামনে বসিয়ে যে কি কারণ ছিল আমরা এই বিপ্লব থেকে ব্যর্থ হলাম, কি ছিল এখানে আমি বলি না ক্ষমতার দ্বন্দ্ব, এখানে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা হলো কি ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ। এই জন্য বলা হয় যে মানুষ কিন্তু জন্মগতভাবেই স্বার্থপর এবং এই স্বার্থপরটাকে মাথায় রেখেই বাকি সব আইন কানুন বানাতে হবে যেন সে স্বার্থপর না হইতে পারে, কারণ মানুষকে ছাড়া তো এই সমাজ চালানো যাবে না। তো এইখানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের সংবিধান এবং এই যে রাজনৈতিক যত নেতাবৃন্দ আছেন তাদের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ে মতভেদ। আমার প্রশ্ন হচ্ছে তারা যদি সবাই আমাদের কল্যাণের জন্য নিবেদিত থাকে তাহলে তাদের মতভেদ থাকার কথা না, কোনোভাবেই না। পথ ডিফারেন্ট হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য তো ঠিক। সেটা হচ্ছে যে আমরা আমাদের জনগণের কল্যাণে। আমরা এই মতভেদ কেন হচ্ছে? আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। প্রশাসন রাজনীতিবিদদের বিশ্বাস করে না, রাজনীতিবিদরা প্রশাসনকে বিশ্বাস করে না। জনতা যারা ভোট দিবে, আপনি 100% শিওর আপনি একজনকে জিজ্ঞেস করেন যে আপনি রাজনীতিবিদদেরকে কতটুকু বিশ্বাস করেন। আমি 100% নিশ্চিত যে রাজনীতিবিদ এখন বলছে যে সে দেশের জন্য, সে নিজে যখন আয়নায় নিজের সামনে দাঁড়ায় সে নিজেকে নিজে বিশ্বাস করতে পারে না, সে আরেকজনকে বিশ্বাস করবে কিভাবে? এই বিশ্বাসের দেওয়াল ভাঙার জন্য যে কাজটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক রাজনীতিবিদ নিজেকে প্রশ্ন করা দরকার, আমাকে কেন বিশ্বাস করছে না উনি, আমার কি ভুল? আমি গিয়ে জিজ্ঞেস করবো, ভাই তুমি আমাকে কেন বিশ্বাস করো না? সে তখন কিন্তু লিস্টি ধরে বলে দিবে কেন আমি আপনাকে বিশ্বাস করি না। কারণ আপনি আমার জন্য যা প্রমিস করেছেন তা কোনোদিনও করেন নাই, এই জন্যই আমি আপনাকে বিশ্বাস করি না। সুতরাং এই বিশ্বাস ফেরত আনতে হলে কিন্তু সবাইকে এক জায়গায় বসতে হবে। এত বিপ্লবের শক্তি ছিল, বড় বড় রাজনীতিবিদ থেকে সবচেয়ে ছোট ছোট রাজনীতিবিদরা সবাই কিন্তু বিপ্লবের পক্ষে ছিল। তারপরেও কেন তারা এক হতে পারছে না? আমরা একটা বছর লাগালাম সংস্কার করতে। সবাই যদি ভুলি যে এই সাপে বিষ আছে, তাহলে এই বিষটা ফেলে দিতে অসুবিধা করি? তো যারা এই কাজগুলি করবে তারা প্রথমে দার্শনিকভাবে নিজেদেরকে আগে পরিশুদ্ধ করে নাই, যার কারণে আজকে আমরা কিছুই পাই নাই। এই দেশের রাষ্ট্র নয়, কোনো রাষ্ট্রই অ্যাকচুয়ালি জনগণের জন্য কিছু করে না, অ্যাকচুয়ালি জনগণই রাষ্ট্রের জন্য করে। রাষ্ট্রের কাছে চেয়ে কোনো লাভ নাই, কারণ রাষ্ট্র একটা জড় পদার্থ। ইট ইজ কম্পোজড অফ ফিউ লাইভলি পিপল। এই ফিউ লাইভলি পিপলের ভিতরে যদি সততা থাকে
ত্যাগ থাকে, তাহলে সে তার এই স্বপ্ন সার্থক করতে বাধ্য। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, এইখানে অনেক আমার সামরিক বাহিনীর কর্মচারীবৃন্দ আছেন যারা অবসরপ্রাপ্ত, তারা তাদের নিজের জীবিকা নির্বাহের ব্যবস্থা আছে, আমি শিওর। তাহলে তারা কেন এই কাজটা করছে? অনেকের কাছে কিন্তু এই সমস্ত রাজনৈতিক বক্তব্য, আমি রাজনীতিবিদদের প্রতি সম্মান রেখে বলছি, যে যা বক্তব্য দেয় তার পিছনে কিন্তু সবারই একটা উদ্দেশ্য থাকে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি, এই ছেলেগুলি যারা এখানে এসে বক্তব্য দিয়ে গেল বা এটার জন্য কাজ করছে, তাদের কিন্তু কোনো ব্যক্তি স্বার্থ নাই, এটা আমি 100% গ্যারান্টি দিতে চাই। এবং আমি জানি যে সামরিক বাহিনীর যে সদস্যরা এই ধরনের কাজে নিবেদিত থাকেন, তারা কোনো ব্যক্তি স্বার্থে এই কাজটা করে না, তারা করে কি সামষ্টিক স্বার্থে, জনস্বার্থে এই কাজটা করে। সুতরাং আমি বলবো যে আমাদের যে এই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা কেন একত্রিত হয়েছি, কেন আজকে আমি এই কথাটা বলছি শহীদদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে, এই কথা তো আমার বলার কথা ছিল না। এই কথা তো আমি এখন বরং সন্তুষ্টির সাথে বলতে পারতাম। এখন আমাদের সভা হওয়া উচিত ছিল সন্তুষ্টি, যে আমরা পেয়েছি এবং আমরা আর কি পেতে চাই, এই কথা বলার জন্য। এখানে কিন্তু আমাদের বলার কথা ছিল না যে আমরা কি পাইনি। অথচ আমরা কিন্তু এখানে বসছি, এখানে ডিসকাস করতে, যে আমরা 1 বছরে কিছুই করতে পারলাম না। এর প্রধান যে কারণটা, সেটা আমি মনে করি সাংঘাতিকভাবে এই সরকারের একটা প্রশাসনিক দুর্বলতা। তারা জানে না কিভাবে তাদের কাজ করতে হয়।